খালেদা জিয়ার কবর জিয়ারতে পরিবারের সদস্যরা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন অব্যাহত। সারা দেশে মসজিদে জুমার নামাজের পর বিএনপির মিলাদ ও দোয়া। বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে রাজনীতিতে সংকটের শঙ্কা বিশ্লেষকদের। ব্যক্তির দক্ষতা, প্রজ্ঞা ও আস্থার উপর নির্ভর করছে আগামীর নেতৃত্ব। অভিজ্ঞতার সাথে তার যে প্ল্যান, সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে ঘটাতে পারেন, তাহলে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। মায়ের কাছ থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন অবশ্যই, তো সেটা তিনি প্রয়োগ করবেন আমার ধারণা, এবং তিনিও এটার সাথে আবার নতুন কিছু যুক্ত করবেন। ছুটির দিনেও মনোনয়নপত্র যাচাই বাছাই ব্যস্ত নির্বাচন কমিশন। 4 জানুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম। চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় প্রার্থীরা। তীব্র শীতে দেশের বিভিন্ন স্থানে জনজীবন স্থবির, ব্যাহত নৌযান চলাচল। ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বন্ধ ছিল ফ্লাইট ওঠানামা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে একদিনেই প্রাণ গেছে 7 জনের। আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান সরকারের। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে ভোর থেকেই শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতা কর্মী সহ সাধারণ মানুষ। সকালে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানের সমাধিতে যান খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, বড় ছেলে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য। তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাধিতে। কবর জিয়ারতের পর কিছু সময় সেখানে অবস্থান করেন। এদিকে সকাল থেকেই শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ। জিয়ারতের সময় অনেকেই হয়ে পড়েন আবেগী। তাদের কণ্ঠে ফুটে ওঠে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি। এই আপসীন নেত্রীকে শুধু আমাদের দেশ না, দেশ ছাড়িয়ে সারা বিশ্বে ওনার সুনাম আছে। উনি অন্যায়ের বিরুদ্ধে কোনো দিন আপোষ করেননি। বাংলাদেশ ভূখণ্ড যতদিন থাকবে, ইনশাল্লাহ বাংলার মানুষ এই সমাধিস্থলকে চিরস্মরণীয় করে রাখবে এবং এখানে সম্মান জানাতে প্রতিনিয়তই আসবে। তরুণ সমাজের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটুকু জনপ্রিয়তা ছিল, এবং ইনশাল্লাহ আমরা তরুণ সমাজ ওনার যে আপোষহীনতা, সে আপোষহীনতাটাকে শিক্ষা নিয়ে মেসেজ হিসেবে আমরা আমাদের জীবন গড়ব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া তো হয়েছে, উপস্থিত মুসল্লিরা কি বলছেন জানাবেন। আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে যে অসংখ্য মানুষ ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সেটার প্রমাণ তো এরই মধ্যে সারা বিশ্ব দেখেছে। সেই সাথে আজকে এই যে জুমার নামাজ, সেই নামাজ শেষেও কিন্তু বাইতুল মোকাররমের খতিবের উপস্থিতিতে মুসল্লিরা দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন। তার জন্য আল্লাহর কাছে কি চেয়েছেন সেটি আমরা একটু জানতে চাইব। দোয়ায় মোনাজাতে তো অংশ নিয়েছেন, বেগম খালেদা জিয়ার জন্য আপনি কি চেয়েছেন আল্লাহর কাছে? বেগম খালেদা জিয়ার জন্য শুধু আমি নয়, যারা এখানে নামাজ পড়েছেন, বাইতুল মোকাররম সহ সারা বাংলাদেশেই আজকে দোয়া হয়েছে, অতীতেও দোয়া হয়েছে, সামনেও দোয়া হবে। ওনার আত্মার মাগফিরাত কামনা সবাই করেছেন, এবং উনি যে মৃত্যুবরণ করেছেন, ওনার মধ্যে দিয়ে একটি দেশপ্রেম ছিল, মানুষের প্রতি একটা মায়া ছিল, ভালোবাসা ছিল। উনি সর্ব অবস্থায় ন্যায়ের পক্ষে ছিলেন এবং তিনি আপোষহীন নেত্রী ছিলেন। এজন্য আজকে ওনার জানাজার প্রমাণ করে আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওনার জন্য দোয়া করে।
এটাই প্রমাণ করে এদেশের জনগণ, এদেশের মাটি, এদেশের মানুষ ওনাকে ভালোবাসে। যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন, আমাদের এটাই আল্লাহ পাকের দরবারে কামনা থাকবে, আল্লাহ পাক যেন ওনাকে এবং ওনার স্বামী শহীদ রাষ্ট্রপতি যেহেতু পাশাপাশি কবর দেওয়া হয়েছে, উভয়কে যেন আল্লাহ পাক উচ্চ মাকাম দান করেন এবং তাদেরকে যেন শান্তির ফয়সালা করেন, এটাই আমরা কামনা করি। আর ধন্যবাদ। আপনারা তো জি, আমি চাই যে শেখ খালেদা জিয়া ওনাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন, ওনাকে যেন ভালো রাখেন, এই দোয়াই আমরা করছি। আর অনেকে এখানে দোয়া করছে, দোয়া চেয়েছি আল্লাহর কাছে ওনাকে আল্লাহ মাফ করে দেখ, এবং উনি যে আদর্শ রেখে গেছে পরবর্তী প্রজন্ম যারা বিএনপি রাজনীতি আছে তারা যেন সেই আদর্শ মোতাবেক চলাফেরা করে ভারতের আগ্রাসন বিরোধী যাতে রুখে দাঁড়ায়। খালেদা যেরকম ভাবে দেশ থেকে পালিয়ে যায় নাই, যাতে বিএনপির দেশ থেকে পালিয়ে না যায় সেরকম যাতে কোনো কাজ না করে, এটাই প্রত্যাশা। শুনছিলেন যে আসলে মুসল্লিরা চেয়েছেন, তার রুহের মাগফিরাত কামনা করেছেন, তাকে যেন বেহেশত নসিব করা হয় সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন মুসল্লিরা। বাংলাদেশের রাজনীতির নেতৃত্বের পালাবদল হয়েছে অনেক, তবে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। দল হিসেবে বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুর পর সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য সব দল। বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার মতো নেতৃত্বের অনুপস্থিতির রাজনীতিতে সংকটের শঙ্কা তৈরি করেছে। আগামীতে যারাই দেশ ও দল পরিচালনায় যুক্ত হবেন তাদের স্মরণে রাখতে হবে বিগত রাজনৈতিক ইতিহাস, মোকাবেলা করতে হবে মানুষের আস্থা অর্জন, ব্যক্তির নেতৃত্ব এবং সুশাসন প্রতিষ্ঠার মতো চ্যালেঞ্জ। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় দল এখন বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর যে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া, বিরোধী দলে আর সরকারে নেতৃত্ব দেন 4 দশকের বেশি সময়। তার প্রস্থানের পর এই প্রথম সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য বিএনপির নেতৃত্ব। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পূর্ণ নেতৃত্বে। যদিও ছায়া হয়েছিলেন মা খালেদা জিয়া, মায়ের পাশে থেকে রাজনীতির সুসময় ও দুঃসময়ও দেখেছেন তিনি। নেতাকর্মীদের বিশ্বাস, খালেদা জিয়ার আদর্শ নিয়েই দলের হাল ধরবেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দীর্ঘ সময় দেশের বাইরে থাকা, অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় এই কাজটি যে সহজ হবে না তাও মনে করেন অনেকে। এই শূন্যতা আমরা দেশনায়ক তারেক রহমানের মধ্যে আমরা পাবো। শান্তিপূর্ণ দেশ গণতান্ত্রিক প্রতিষ্ঠা করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য মনে করেন এই মুহূর্তে তারেক রহমানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খালেদা জিয়ার অবর্তমানে জিয়া পরিবারের উত্তরাধিকারের প্রতি প্রত্যাশার পারদও বেশি, যা তার রাজনৈতিক কর্মকাণ্ডে বাড়তি চাপই তৈরি করবে। অভিজ্ঞতার সাথে তার যে প্ল্যান সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে ঘটাতে পারেন, তাহলে উনি হচ্ছে গিয়ে এই যেটা বললাম যে প্রত্যাশার চাপটা এবং যে চ্যালেঞ্জটা সেটাকে উনি সত্যিকার অর্থে ওভারকাম করে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তার মধ্যে পরিপক্কতা এবং অভিজ্ঞতা দুটো জিনিসেরই সমন্বয় আছে, সবাই দাবি করছে তাই। তার মা যতদিন জীবিত ছিলেন, মায়ের কাছ থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন অবশ্যই, তো সেটা তিনি প্রয়োগ করবেন আমার ধারণা, এবং তিনিও এটার সাথে আবার নতুন কিছু যুক্ত করবেন। 2007-এর পর থেকে রাজনীতির আলোচনায় স্পর্শকাতর বিষয় ছিল -2 ফর্মুলা। ঘটনা প্রবাহে এটাই এখন বাংলাদেশের বাস্তবতা। রাজনীতির এমন মেরুকরণে এর আগে কখনো পড়েনি বাংলাদেশ। ফলে বর্তমান রাজনীতি হবে শূন্যস্থান পূরণের। ব্যক্তির দক্ষতা, প্রজ্ঞা, মেধা ও জনগণের আস্থার উপরেই নির্ভর করবে বাংলাদেশের আগামীর রাজনীতি ও সরকারের নেতৃত্ব, বলছেন বিশ্লেষকরা। নতুন যারা আসবেন নেতৃত্বে, তারা যে শূন্যস্থানটা তৈরি হচ্ছেন সেটার গুরুত্বটা তারা ঠিকঠাক মতো বুঝছেন কিনা, দেশের পলিটিক্সের যে পরিবর্তনটা হচ্ছে সেটা তারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা, এবং সে অনুযায়ী তারা কাজ করতে পারছেন কিনা। তাদের যে জায়গাটা ছিল যে দে কুড ইউনাইট, সবাইকে এক জায়গায় রাখতে পারতেন আর কি, ইউনিটিটা ধরে রাখতে পারতেন, এই জায়গাটা খুব এখন মিস করবো আমরা। তবে সব ছাপিয়ে ভোটের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথ চলার প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, কতটা বিচক্ষণতার সঙ্গে তার পূর্বসূরীদের অনুসরণ করতে পারে তার উপর নির্ভর করছে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। ভোটের রাজনীতি, নেতৃত্বের চ্যালেঞ্জ আর সুশাসন ব্যবস্থাপনা, আগামীতে যেই দলের কিংবা দেশের নেতৃত্বে আসুক না কেন তাকেই সামলাতে হবে এমন জটিল সমীকরণ।
তবে বিশ্লেষক এবং সাধারণ মানুষের মতামত, ইতিবাচকভাবে সবাইকে একতাবদ্ধ করে কাজ করতে হবে দেশের জন্য দক্ষ নেতৃত্বের মাধ্যমে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। এই কার্যক্রম চলবে 4 জানুয়ারি পর্যন্ত। আজ ছুটির দিনেও এই কার্যক্রম চলছে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও নির্বাচন কমিশনে। এবারের নির্বাচনে 51টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট 2569টি মনোনয়নপত্র জমা পড়েছে। যাচাই বাছাইয়ে সেসব মনোনয়নপত্র বাতিল হবে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত। ইসিতে আপিল করার সুযোগ পাবেন সেসব প্রার্থীরা। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 20 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর প্রতীক বরাদ্দ এবং শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এদিকে দেশের অন্যান্য স্থানেও চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই বাছাই করা হচ্ছে। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং 1% ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়া গেলে বাতিল হবে প্রার্থিতা। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। যাচাই বাছাই চলবে 4 জানুয়ারি পর্যন্ত। পৌষের মধ্যভাগে সারা দেশেই শীতের দাপট, কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ছিল ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা যায়। বেলা গড়ালে অনেক জায়গায় সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না সাধারণ মানুষ। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। কুয়াশার জ্বালায় আমরা কেন জায়গায় বাইরে হতে পারতেছি না, গাড়ি ঘোড়া চালাতে পারতেছি না। ক্ষেত খামারে কিচেন টিচেন বলতে গেলে অনেক সময় ঠান্ডা লাগে, ঠান্ডাতে বেরোতে পারি না। কুয়াশার ভিতরে কাজ করতে পারতেছি না, কিভাবে কাজ করবো, কাজ না করলে কি খাবো কি। আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী তানভীর মৌসুম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তানভীর, আর কতদিন থাকতে পারে তীব্র শীতের এরকম আবহাওয়া? সংশ্লিষ্টরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। রাব্বি, এমন তীব্র শীতের আবহাওয়া থাকবে জানুয়ারির প্রথম 2 সপ্তাহ। অর্থাৎ জানুয়ারির প্রথম 2 সপ্তাহে আসলে আমাদের জন্য কোনো সুখবর নেই, সুসংবাদ নেই। এর মধ্যে যেটি হবে, এই জানুয়ারির প্রথম 2 সপ্তাহে 2টি শৈত্যপ্রবাহ আসবে। এর মধ্যে একটি শৈত্যপ্রবাহ থাকবে তীব্র শৈত্যপ্রবাহ, আরেকটি মাঝারি শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। এবং বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে যে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। এরপর অর্থাৎ জানুয়ারির শেষ ভাগে এসে, শেষার্ধে এসে, অর্থাৎ 15 তারিখের পর, তখন ধীরে ধীরে তাপমাত্রা একটু বাড়বে এবং তাপমাত্রা বাড়লেও এবং কিছুটা শীত একটু কমে কিছুটা সহনীয় পর্যায়ে এলেও তখন আরও 2টি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এবং সেই 2টি শৈত্যপ্রবাহের মধ্যে একটি শৈত্যপ্রবাহ হবে মৃদু শৈত্যপ্রবাহ এবং আরেকটি শৈত্যপ্রবাহ হবে মাঝারি শৈত্যপ্রবাহ। এবং যেহেতু গতকালকে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে তারা একটি সারা মাসের একটি হিসাবের জন্য তারা একটি বৈঠক করেন আবহাওয়া অধিদপ্তর, এবং সেই বৈঠকের মধ্যে কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে, যেখানে বলা হয়েছে যে এই যে সারা মাস অর্থাৎ জানুয়ারি মাস, পুরো জানুয়ারি মাস পড়ে রয়েছে, সেই জানুয়ারি মাস ধরেই কিন্তু আসলে তাদের যে বিশ্লেষণ, তাদের যে পর্যবেক্ষণ, সে বিষয়ে কিন্তু তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এবং বলা হয়েছে যে যেহেতু দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রায় খুব একটা ব্যবধান নেই, সেই ব্যবধান না থাকার কারণে আসলে এই যে প্রচণ্ড শীতের যে অনুভূতি, সে অনুভূতি আসলে সবসময় একই রকমই অনুভূত হচ্ছে। রাব্বি, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে প্রায় 7 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। সকাল 10টার দিকে কুয়াশা কমতে শুরু করলে চালু হয় ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি জানায়, মধ্যরাত থেকে নৌপথে কুয়াশা পড়তে থাকে। রাত 3টার দিকে তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। এ সময় কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে
দুটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পারে আটকা পড়ে শতাধিক যানবাহন। পরবর্তীতে কুয়াশা কেটে গেলে পুনরায় শুরু হয় ফেরি চলাচল। এদিকে ঘন কুয়াশার কারণে প্রায় 12 ঘন্টা বন্ধ থাকার পর চাঁদপুর শরীয়তপুর নৌ রুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত ফ্লাইট অপারেশন বন্ধ ছিল। কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়নের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। এর মধ্যে 4টি ফ্লাইট চট্টগ্রাম, 4টি ফ্লাইট কলকাতা এবং একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে। আটকা পড়া যাত্রীদের হোটেলে পাঠাতে না পারায় বিমানবন্দরে ভোগান্তি সৃষ্টি হয়। তবে আবহাওয়া স্বাভাবিক হলে সকল ফ্লাইট অপারেশন পুনরায় উড্ডয়ন এবং অবতরণ শুরু হয়। আমার যে যাত্রী যে বিমানে আসছিল সেই বিমানটা নাকি চট্টগ্রামে গিয়ে ল্যান্ড করেছে। তো কথা ছিল সকাল 8টার দিকে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে, কিন্তু এখনো এই বিমানটি এখনো আসেনি। আমার কথা ছিল 12টায়, রাত্রের 12টায়, আর এখন বাজতেছে প্রায় 2টা, এখনো যাত্রীর কোনো খবরই নেই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী রিয়াজ রাইহান। তার কাছ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জেনে নেব। রিয়াজ, বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইটের ব্যাপারে সবশেষ কি তথ্য জানিয়েছে, এখন শিডিউল ঠিক আছে কিনা সে বিষয়েও জানাবেন। রাবি, সকাল 9টার পরে যেসব শিডিউলগুলো ছিল সেগুলো কিছুটা ঠিক আছে, কিন্তু তার আগে যেই 8 থেকে 9টি ফ্লাইট ডিলে হয়েছে বা দেরি হয়েছে সেগুলো আসলে এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। তবে কিছু কিছু ফ্লাইট যেগুলো মূলত চট্টগ্রাম, কলকাতা এবং থাইল্যান্ড পাঠানো হয়েছে, যে 9টি ফ্লাইটকে, তার মধ্যে চট্টগ্রাম যে ফ্লাইটগুলো পাঠানো হয়েছে সেগুলো প্রায় সব অনেকগুলোই ফিরতে শুরু করেছে। 2 থেকে 3টি এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এবং সবচেয়ে সমস্যা যেটি হয়েছে যে গত রাত থেকে, অর্থাৎ গতকাল সন্ধ্যা থেকে যারা তাদের স্বজনদের নেওয়ার জন্য এই বিমানবন্দরে এসেছিলেন তারা ব্যাপক এই ঘন কুয়াশা বা তীব্র শীতের সময় ব্যাপক কষ্টে পড়েছেন এবং দুর্ভোগে পড়েছেন। আমরা দেখেছি যখন 9টার পর থেকে আমরা যখন দুপুরে এসেছি তখন একবারেই অনেকগুলো ফ্লাইট একসাথে যখন নামার কারণে যেটি হয়েছে পুরো জটলা তৈরি হয়েছে এবং অনেকেই প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছেন তাদের লাগেজটি পাওয়ার জন্য। নির্ধারিত ফ্লাইটের লাগেজটি তারা বুঝে পাননি তখন পর্যন্ত। তবে অনেকেই অনেক দেরিতে পেয়েছেন, কিন্তু তারা বলছেন যে এই বিমানবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে তাদের অনেকের আপত্তি ছিল। বলছেন যে কর্তৃপক্ষ আর একটু সচেতন হলে হয়তো কিছুটা ব্যবস্থাপনা রাখতে পারতেন, অথবা মানুষের যে দুর্ভোগ সেটি লাঘবে কিছুটা কাজ করা যেত। তো সুতরাং এখনও অপেক্ষা করছেন। আমরা ধীরে ধীরে সামনের যে অংশটি এখন দেখতে পাচ্ছেন এখানে পুরোটি একেবারে দুপুর পর্যন্ত, অর্থাৎ 12টা সাড়ে 12টা নাগাদ পর্যন্ত পুরোটি একবারেই তিল ধারণের ঠাঁই ছিল, অর্থাৎ প্রত্যেকটি ইঞ্চি জায়গাতে যেসব স্বজনদের নিতে আসছেন বা বিমানবন্দরে যেসব গাড়ি এসেছিলেন তাদের জন্য জায়গা ছিল না, একেবারে জটটা ছিল। তবে ধীরে ধীরে সেইটিও স্বাভাবিক হতে শুরু করেছে। আর বলা যায় তবে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। আমাদের হেল্পলাইনে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে যেই ফ্লাইটগুলো ডিলে হয়েছে সেগুলো কার্যক্রম স্বাভাবিক হয়েছে এবং যেগুলো অন্যত্র পাঠানো হয়েছে সেগুলো আস্তে আস্তে আসতে শুরু করেছে। সুতরাং বলছে হয়তো আজকে বিকেল নাগাদ বা সন্ধ্যা নাগাদ ফ্লাইটের যে কার্যক্রম সেটি অনেকটাই স্বাভাবিক হবে। কুয়াশায় মাদারীপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস, পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় হয় এই দুর্ঘটনা। হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকামুখী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস বন্দরখোলা এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি ওষুধবাহী কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা আরেকটি পিকআপ ধাক্কা দেয় দুর্ঘটনা কবলিত বাসটিকে। এতে বাসে থাকা অন্তত 10 জন যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে সড়ক থেকে সরিয়ে নিয়ে স্বাভাবিক করা হয়েছে যান চলাচল। এদিকে ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে 3 স্থানে দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। মুন্সিগঞ্জের বেজগাঁও, ছনবাড়ি ও দোগাছি এলাকায় হয় এই দুর্ঘটনা। ফায়ার সার্ভিস জানায়, কুয়াশার মধ্যে গতরাতে বেজগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসকে ধাক্কা দেয় আরেকটি গাড়ি। রাত 1টায় ছনবাড়ি ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এছাড়া ভোরে দোগাছিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
ঘন কুয়াশার কারণে পৃথক 3টি স্থানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 3টি পৃথক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঢাকেশ্বরীতে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেন। বলেন, বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতির মাঠে সাহসিকতার পরিচয় দিয়ে গেছেন। তিনি কখনো আপোষ করেননি। এই সময় বেগম খালেদা জিয়ার বিদায় দেশের জন্য বড় ক্ষতি বলেও মন্তব্য করেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রয়াত বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার ক্ষেত্রে যে উজ্জ্বল ভূমিকা পালন করেছেন তা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি কখনো গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে কোনো শক্তির সাথে আপোষকামিতা করেন নাই। জানাজার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হয়েছে, দেশের সর্বস্তরের মানুষ মিলিত হয়েছে, এই সম্মিলনটা যেন অব্যাহত থাকে। খালেদা জিয়ার প্রয়াণে বিএনপির চেয়ারপারসনের পদ শূন্য হয়েছে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তবে বেগম খালেদা জিয়ার প্রয়াণে দলের 7 দিনের শোক কর্মসূচি চলছে। এই কর্মসূচি শেষে স্থায়ী কমিটির বৈঠকের আগে চেয়ারম্যান পদ ব্যবহার করছেন না তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা দিবে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ইন্তেকালের পর খালেদা জিয়া দলটির হাল ধরেন। রাজনীতিতে যুক্ত হওয়ার 2.5 বছরের মধ্যে তিনি চেয়ারপারসন নির্বাচিত হন। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। সেই থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন। শীর্ষ নেতা 5 মিনিটের মধ্যেই পৌঁছে যান দলের চেয়ারপারসনের কার্যালয়ে, তাকে অভ্যর্থনা। এতদিন দূর থেকেই দলের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা, এমনটাই বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নিজনান্দুয়ালি গ্রামে নিতাই গৌরর গোপাল সেবাশ্রম পরিদর্শন করেন তিনি। এ সময় প্রেস সচিব বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তার রাজনীতিতে যাওয়ার ইচ্ছা নেই, নির্বাচনের পর আবারও সাংবাদিকতায় ফিরতে চান। ইন্ডিয়ার সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমরা তাদেরকে জানিয়েছি। তারা আপনারা দেখেছেন তারা কিছু কিছু বক্তব্য দিয়েছে। আমরা আমাদের যেগুলো অফিসিয়াল প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো আমরা মেনটেন করছি। রংপুর 2 আসনে এবার ভোটের মাঠে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরাই মূল প্রতিদ্বন্দ্বী। 3 প্রতিদ্বন্দ্বী 2 জন সাবেক এমপি হলেও জামায়াতের প্রার্থী নেই সেই রেকর্ড। এই আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে টিকে গেছেন 5 প্রার্থী। রংপুর 2 সংসদীয় আসন বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। ভোটার সংখ্যা 3,80,981 জন। বিগত নির্বাচনে এই আসনে বিএনপি 1 বার, জাতীয় পার্টি 4 বার এবং আওয়ামী লীগ জয় পায় 7 বার। বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার 2001 সালে জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন। অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার, এই স্লোগানে ভোটের মাঠে সরব তিনি। আলোচনায় আছেন জামায়াতের এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী ছিলেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর কারামুক্ত হয়ে চষে বেড়াচ্ছেন মাঠ। সহানুভূতির ভোট পাওয়ার আশা তার। আমি ছোটবেলাতেই মানুষের কোনো অন্যায় করি নাই, এটা একটা পরিষ্কার বার্তা আইতে। আর অন্যায় আমি পছন্দ করি না। একটা স্লোগান আসছিল, এটা 85 সালের, অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার। আমি তো সবচেয়ে নির্যাতিত। আমার জানা মতে বদরগঞ্জ, তারাগঞ্জের যারা সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে দাবি করছে, তার একজনও জনগণের জন্য কারাগারে যায়নি।
জাতীয় পার্টির হয়ে লড়ছেন আনিসুল ইসলাম মণ্ডল। 2008 সালে এমপি নির্বাচিত হলেও পরবর্তী 3টি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। ভোটের মাঠে আছেন ইসলামী আন্দোলনের আশরাফ আলী এবং জাসদের আজিজুর রহমানও। জনগণের কাছে ভোট পাওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং জনগণ আমাকে ভোট দিয়ে আরেকবার নির্বাচিত করবে ইনশাআল্লাহ। সমস্ত ইসলামী দলগুলি এক হওয়ার পক্ষে। আমরা জনগণ চাচ্ছে যে ইসলামী দলকেই ভোট দেওয়ার। এখানে ইসলামী দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাগঞ্জ বদরগঞ্জের মধ্যে খুব শক্তিশালী। মনোনয়ন দাখিলকারী এই 5 প্রার্থী যাচাই বাছাইয়ে টিকে ভোটের মাঠে সরব। যমুনেশ্বরী ও চিকলি নদী বেষ্টিত এই আসনে 54 বছরেও তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। একমাত্র ভারী শিল্প শ্যামপুর সুগার মিলও বন্ধ হয়ে গেছে আগেই। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। রাজধানীর মিরপুরে 4 স্টার গ্রুপের অন্যতম সহযোগী 3 শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন ফাইজুর রহমান ওরফে ডন মুক্তি, শারিক আহমেদ সুমন ওরফে হকি সুমন, মোস্তফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি। দুপুরে র্যাব 4-এর সদর দফতরে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, এসব সন্ত্রাসীরা মিরপুর এলাকায় নিয়মিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। গত রাতে বেরিবাঁধ এলাকায় চাঁদাবাজির জন্য সংগঠিত হয়েছিল তারা। সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সবাই 4 স্টার গ্রুপের সদস্য। নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনাও ছিল তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, ডন মুক্তি ওই গ্রুপের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মামুনের বোন জামাই। এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন গোরার চটবাড়ি বেরিবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে অবৈধ অস্ত্রধারী 3 জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা হতে তাদের দেয়া তথ্য মতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। দেশে প্রথমবারের মতো বাণিজ্যিক আদালত গঠনের অধ্যাদেশ জারি করেছে সরকার। এর মাধ্যমে ব্যবসায়িক চুক্তির ব্যাখ্যা, বিমান জাহাজ সম্পর্কিত লেনদেন, মেধাস্বত্ব ও পার্টনারশিপ সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি করা হবে। বাণিজ্যিক আইন সম্পর্কে অভিজ্ঞ জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পর্যায়ের বিচারক নিয়োগ দেওয়া হবে। বিচার ত্বরান্বিত করতে সুট ম্যানেজমেন্ট হিয়ারিং, দালিলিক সাক্ষ্য গ্রহণ করা হবে। 90 দিনের মধ্যে মামলা চূড়ান্ত নিষ্পত্তি এবং সালিশ ও মধ্যস্থতার সুযোগ রাখা হয়েছে। এই অধ্যাদেশটি বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনছে, যা বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির দীর্ঘসূত্রিতা কমিয়ে আনবে। সংশ্লিষ্টরা বলছেন, এতে উন্নত ব্যবসার পরিবেশ তৈরি হবে। 16 নদ নদীর জেলা জামালপুর। এই জেলার 2 নদীর নাম এক করে বিল দেখিয়ে 3 যুগের বেশি সময় ধরে মাছ চাষের জন্য ইজারা দিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। প্রবাহমান নদী মাদারদহকে বিল দেখিয়ে ইজারা দেয়ায় ক্ষুব্ধ নদী পাড়ের বাসিন্দারা। জেলা প্রশাসনের নির্ধারিত জলমহালকে নদী হিসাবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন। 1986 সাল থেকে জামালপুরের মেলান্দহ উপজেলার এই প্রবাহমান নদীটিকে জলমহাল দেখিয়ে ইজারা দিচ্ছে জেলা প্রশাসন। গেল 30 অক্টোবর 18টি জলমহালের সাথে 6 বছরের জন্য নতুন করে এটির ইজারা বিজ্ঞপ্তি দেয়া হলেও দরপত্র নেয়নি কেউ। আরএস রেকর্ড অনুযায়ী 2024 সালের 23 অক্টোবর জেলার 16টি নদ নদীর মধ্যে মাদারদহ ও সাভারিয়া 2টি আলাদা নদী দেখানো হয়। যেখানে মাদারদহ নদীকে তেঘুরিয়া উৎসমুখ থেকে পয়লা পতিতমুখ পর্যন্ত 2 কিলোমিটার দেখানো হয়েছে, আর সাভারিয়া নদী উৎস এবং পতিতমুখ দেখানো হয় যমুনায়। দৈর্ঘ্য দেখানো হয় 5 কিলোমিটার। ইজারাযোগ্য জলমহালের তালিকায় নদী দুটিকে জুড়ে দিয়ে মাদারদহ সাভারিয়া বিল আকারে দেখানো হয়। একসময় যমুনা থেকে বয়ে এসে আবার যমুনায় পতিত হওয়া নদী দুটিতে মাছ ধরতেন স্থানীয়রা। এখানে যেন কখনো ইজারা না দেওয়া হয় সেই দাবি নদীপাড়ের বাসিন্দাদের। নদী তো আমরা বিল বলি না, আমরা মাছ ধরতে পারি না, আমরা কোনো কিছু করে গা গোসল ঠিকই করে মাথা ধর নদী এটা আগে মেলান্দরের আসলে ওই মেলান্দরের চার ধরে মেলান্দরেরা ওরা কোনোদিন জমা দেয় না কিন্তু ওরা মাছ মেরে খাইছে। 2-4-5 বছর ধরে বন্যা আছে, সরবত আছে, বস এই সরবত আছে। আমি সবাইকে
খালও তো বিল। যমুনার অনুসন্ধানে দেখা গেছে মাছ চাষের নামে নদী থেকে বালু তোলায় প্রতি বছর ইজারা দেওয়ার নেপথ্যের আসল কারণ। এদিকে সাবারিয়া নামেও আলাদা বিলের কোনো অস্তিত্ব পায়নি যমুনা টেলিভিশন। একখানি বালু পড়ছে, ওটা যার দহরে তাই বেচলো, আর একজনে কিনে নিয়ে ওই আবার কাইডি বেচতে আছে, এইরকম মানে চলছে। আমাদের এখানে সাবেরিয়া নামে কোনো বিল নাই, আর এই মাদারদহ নদীটাই এটাই ডাক হয়। আমরা জন্মের পর থেকেই দেখি এটা ডাক হয়, মাঝিরে ডাইকে না ওরা মাছ মারে। মাদারদহ এবং সাবারিয়া দুইটি আলাদা নদী, কিন্তু একটা দুষ্ট চক্রের কবলে পড়ে দীর্ঘদিন যাবৎ এই নদীটাকে ইজারা নিয়ে এখানে মানে ওপেন করার মতো যে নদী কেন্দ্রিক জীবিকায়নটা নষ্ট করা হয়েছে। জেলা প্রশাসনের নির্ধারিত জলমহলকে নদী হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও খুদে বার্তায় পরবর্তী কার্যক্রম গ্রহণের কথা জানায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সুমি আক্তার। সর্বশেষ আরএস রেকর্ড অনুযায়ী মাদারদহ 2 কিলোমিটারের একটা নদী এবং সাবারিয়া 5 কিলোমিটারের একটা নদী হিসেবে তালিকাভুক্ত রয়েছে। প্রথম ইজারায় বিলটির মূল্য ধরা হয় 2,150 টাকা। বর্তমানে যা ধরা হয়েছে 2,31,250 টাকা। যমুনা থেকে বয়ে আসা এই নদীটি বর্ষাকালে খরস্রোতা হয়ে ওঠে, যদিও এখন শুষ্ক মৌসুমে মৃতপ্রায়। তবুও এটি নদী। এই নদীকে জেলা প্রশাসন বারংবার খাল দেখিয়ে ইজারা দিয়ে আসছিল। সেই ইজারার পিছনে রয়েছে বালু উত্তোলন সহ মাছ ধরার একটি গল্প। এই মাছ ধরার কারণে কিন্তু স্থানীয়রা নদীতে নামতে পারেনি। সে কারণে এই ইজারা বাতিল করে নদীকে নদীর মতো থাকতে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। বছরের প্রথম শুক্রবারে কি স্বস্তিতে মাছ কেনা যাচ্ছে? এমন প্রশ্নের উত্তর হবে আপাতত না। কেননা 2 সপ্তাহ ধরেই চড়া সব রকম মাছের দর। সে পারদ যেন আরও চড়েছে। চাষে রুই, কাতল কিংবা পাঙ্গাস কিনতে গেলেও নিস্তার নেই। ব্যবসায়ীদের যুক্তি, কুয়াশার কারণে আহরণ কমে গেছে। এদিকে ছেড়ে কথা বলছে না দেশি মুরগি, তবে মধ্যবিত্তের নাগালে আছে ব্রয়লার আর ডিম। নতুন বছরের প্রথম শুক্রবার প্রতি বছরই সর্বসাধারণের চাওয়া থাকে আর কিছু না হোক, বাজার যেন কিছুটা স্বস্তির খবর দেয়। তীব্র শীতের মাঝেও বছরের প্রথম ছুটির দিনে সেই স্বস্তির খোঁজেই নগরবাসী। কিন্তু প্রত্যাশা পূরণ হলো কি? নতুন বছরে শুধু ক্যালেন্ডার চেঞ্জ হয়েছে, কিন্তু মানুষের আসলে জীবনযাত্রা মান আসলে চেঞ্জ হয় নাই। নতুন বছর এখন মানুষের দাম অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি। দেশি মুরগির দাম মানে প্রায় ডবল। আপনার যদি ধরেন 300 টাকা সোনালী মুরগি হয়, আপনার দেশি মুরগি 700 টাকা। মাছের বাজারে গিয়ে কিছুটা নিরাশই হতে হচ্ছে মাছপ্রিয় বাঙালির। কদিন আগে কমলেও নতুন বছরে আবার চড়া দর। রুই কাতলের কেজি কিনতে গুনতে হচ্ছে 450 টাকা। নদীর আয়ের থেকে শুরু করে সব জাতেরই দাম শুনে পিলে চমকে ওঠার জোগাড়। শীত বাড়ায় মাছ ধরা পড়ছে কম, তাই যোগানের অভাবে দাম বাড়তি বলছেন বিক্রেতারা। রুই মাছ 6 কেজি ওজনের 500 টাকা কেজি, আইর মাছ 2 কেজি ওজনের 700 টাকা কেজি, 650। এই আধা কেজি সাইজের মাছ মনে করেন 1400-1500 টাকা কেজি বে, আবার 300 গ্রামের মাছ 1200 টাকা বে। যারা মাছ ধরে গ্রাম অঞ্চলে, ঠিক আছে, ওরা বলছে যে আমরা মাছ ধরতে পারতেছি না, প্রচুর ঠান্ডা, এই জন্য দেশি মাছটা একটু কম পাওয়া যাইতে আছে। দেশি মুরগিও জাত চেনাতে ভুল করছে না। কেজি চাওয়া হচ্ছে 580 টাকা। সোনালী জাত কিনতে খরচ করতে হচ্ছে 300 টাকার মতো, যদিও ব্রয়লার মিলছে 170 টাকাতেই। তবে দেশি জাতের হাঁস দিয়ে শীত উৎসব করতে চাইলে পকেট থেকে বেরিয়ে যাবে 700 টাকার মতো। ব্রয়লার চলতেছে 165 থেকে 70 টাকা, আগের দামে আছে। ডেলি যে এক দিন এক রেট থাকে। সিজন তখন পিকনিক বিয়ে শাদী, এমন এই সিজনে একটু দামটা কম বেশি থাকে। ডিমের বাজারে অবশ্য বেশ স্বস্তি মিলছে। লাল ডিমের ডজন বিকোচ্ছে 105 থেকে 110 টাকায়। দেশি মুরগি, হাঁসের ডিমের ডজন 200 টাকা। 4 বছরের ভিতরে এই বছরে একটু কম পাইছি, এত কম আর ওই নাই 4 বছরের মধ্যে। শীতের মৌসুম, শীতের সবজি অনেক বাড়াতে ডিমের দামের কমে গেছে। মধ্যবিত্ত আর সীমিত আয়ের মানুষের বরাবরই প্রত্যাশা থাকে দাম কিছুটা তাদের নাগালে থাকবে। সামনে রমজান, তাই এখন থেকেই বাজার তদারকি জোরদারের তাগিদ সকলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে 21 পদকপ্রাপ্ত প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন। ভোরে উপজেলার গহিরায় জেকে মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 88 বছর।
মৃত্যুর বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেন তার মেয়ে অঞ্জনা বড়ুয়া। প্রায় 6 দশক ধরে সুকুমার বড়ুয়া ছড়া রচনার মাধ্যমে বাংলা শিশু সাহিত্যে অনন্য অবস্থান তৈরি করেন। ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 2017 সালে তাকে 21 পদকে ভূষিত করে সরকার। এছাড়াও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওয়াল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার সহ বহু পুরস্কার লাভ করেন তিনি। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে ভোর থেকেই শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতা কর্মী সহ সাধারণ মানুষ। সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ঐশী, এখন নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন? সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। রাব্বি, একদম ভোর থেকে কিন্তু গতকাল থেকে যখন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জিয়া উদ্যান, এরপর থেকেই কিন্তু মানুষের ঢল দেখা গেছে। আজকে সকালেও প্রচুর মানুষের ঢল ছিল এবং সকালে আপনি জানেন যে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত কোকোর স্ত্রী এবং মেয়েও এসেছিলেন। কিছুক্ষণ আগেও কিন্তু মির্জা আব্বাস এসেছিলেন কবর জিয়ারত করতে। তিনি এরপর জিয়ারত করে আসলে দোয়া প্রার্থনা করেছেন যাতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত তিনি কামনা করেছেন। এছাড়া কিন্তু প্রচুর নেতাকর্মী আসছেন। নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও আসছেন যারা কবর জিয়ারত করছেন বেগম খালেদা জিয়ার। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর এবং খালেদা জিয়ার কবর পাশাপাশি মানুষ কিন্তু প্রচণ্ড আবেগঘন হয়ে পড়ছেন। এখানে এসে আমরা দেখছি প্রচুর নেতাকর্মী আছেন, সাধারণ মানুষ আছেন যারা ঢাকার বাইরে থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আসলে একটা অন্যরকম আবেগ মানুষের মধ্যে কাজ করছে, কারণ এই সময়টা আসলে হওয়ার কথা ছিল একটু ভিন্ন রকম। এই সময়টা আসলে দীর্ঘ 17-18 বছর, দীর্ঘ প্রায় 20টি বছর প্রচণ্ড পরিশ্রম, প্রচণ্ড কষ্ট, অপমান, লাঞ্ছনা সহ্য করেছেন বেগম খালেদা জিয়া। একাধিকবার কারাভোগ করেছেন এবং পরিত্যক্ত কারাগার, যে কারাগারে অন্য কোনো আসামি রাখার উপযুক্ত নয়, সেই কারাগারেও তাকে কারাভোগ করতে হয়েছে। অসুস্থ শরীর নিয়ে একাধিকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে আসলে নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড কষ্ট কাজ করছে, আবেগ কাজ করছে। তারা বলছেন যে এই সময়টা আসলে কথা ছিল যে সব দুঃসময় পার হয়ে, সব অন্ধকার সময় পার হয়ে এখন সুখের সময় হওয়ার কথা ছিল। বিএনপির নেতাকর্মীরা এবং বাংলাদেশের মানুষ সবাই মিলে বেগম খালেদা জিয়ার হাতে হাত ধরে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার একটা স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নে ভঙ্গ যেমন কষ্টের, ঠিক তেমনই আরও বেশি কষ্টের যে ঠিক এমন সময় বেগম খালেদা জিয়া চলে গেলেন, যেই সময়টি আসলে তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। বলা হয়ে থাকে যে বিএনপিকে মায়ের মতো আগলে রেখেছিলেন বেগম খালেদা জিয়া। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বিএনপি গঠিত হলেও মূল যেই দুঃসময়, মূল যেই লড়াকু, যেই সময়টাতে একজন গৃহবধূ থেকে ম্যাডাম খালেদা জিয়া হয়ে ওঠার যেই পথ, সেই পথ কিন্তু বেগম খালেদা জিয়া মসৃণ করে দিয়েছিলেন তার পরিশ্রম, তার আপোষহীনতা, তার ব্যক্তিত্বকে কেন্দ্র করে। এবং একই সঙ্গে যারা নেতাকর্মী এখানে আছেন বহু দূর থেকে তারা এসেছেন, তারাও কিন্তু বলছেন যে একটিবার শেষ দেখাও অনেকে দেখতে পারেননি, অনেকে কবরে মাটি দিতে চেয়েছিলেন, সেই সুযোগটি তারা না পেয়ে অনেকেই কিন্তু আফসোস করছেন। তবে সব মিলিয়ে যাতে এই মহা সম্মানের সঙ্গে তার মহাপ্রয়াণের যে প্রস্তুতি বাংলাদেশ দেখেছে, সেটি আসলে সবার মনে সান্ত্বনা। রাব্বি, ভারতের বিভিন্ন রাজ্যে হয়রানি নির্যাতনের শিকার হচ্ছেন কাশ্মীরি মুসলিম ব্যবসায়ীরা। হরিয়ানা, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে পাওয়া গেছে এসব মৌসুমী ব্যবসায়ীদের হেনস্থার খবর। তাদের জোরপূর্বক ভারত মাতা কি জয় বলানোর অভিযোগ উঠেছে। কয়েকটি ভিডিও ভাইরাল হওয়ার পর উঠেছে সমালোচনার ঝড়। ক্ষুব্ধ কাশ্মীরের রাজনীতিবিদরা। উত্তরাখণ্ডে কয়েকজনকে আটকও করেছে পুলিশ। এক যুবককে হয়রানির এই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ঐতিহ্যবাহী শালসহ শীতের পোশাক বিক্রি করতে ভারতের হরিয়ানা প্রদেশে যান কাশ্মীরের মুসলিম এই ব্যবসায়ী। তাকে নির্যাতনের ভিডিও শেয়ার করছেন জম্মু কাশ্মীরের সাংবাদিক, মানবাধিকার কর্মীরা। আরও বেশ কিছু ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। শুধু হরিয়ানা নয়, শীতকালীন পোশাকের ব্যবসা করতে গিয়ে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডেও কাশ্মীরি মুসলিমরা হচ্ছেন হেনস্থা।
এরই মধ্যে কয়েকজনকে আটকের দাবি করেছে উত্তরাখণ্ড পুলিশ। ব্যবসায়ীদের নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ জম্মু কাশ্মীরের রাজনীতিকরা। সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এসব ঘটনাকে চরমপন্থী আচরণ আখ্যা দিয়েছেন। প্রতিবাদে সরব অন্যান্য রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরাও। কিছু মানুষ হিটলারের পথে হাঁটছে, তারা চায় স্বৈরশাসন কায়েম হোক। নাৎসিবাদ যেমন শেষ হয়েছিল, তেমনি আমাদের দেশেও চরমপন্থা শেষ হবে। তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছি। বলা হয়েছে এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে তারা, কিন্তু জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী এই বিষয়ে সচেষ্ট নন। তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে উদ্বেগ জানাতে পারেন, অথচ তিনি তা করছেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে জম্মু কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। একাধিক ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে। গত বছর মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে সহিংসতার শিকার হচ্ছেন কাশ্মীরের নাগরিকরা। হেনস্থা করা হচ্ছে শিক্ষার্থীদেরও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। লাগাতার পঞ্চম দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। একদিনে নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে 7 জনের, আহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। আধা রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিশ্চিত করেছে তথ্যটি। বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়ছে নতুন নতুন অঞ্চলে। মুদ্রার রেকর্ড দরপতন আর লাগামহীন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে চলছে এই বিক্ষোভ। পড়ছে জনপ্রিয় ইরানি জেনারেল কাশেম সোলাইমানির ভাস্কর্য। তার মৃত্যুবার্ষিকীতেই খুজেস্তান প্রদেশের এই প্রতীকীতে আগুন দেয় বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার পঞ্চম দিনে প্রবেশ করে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ। এদিন নতুন নতুন প্রদেশ ও শহরেও ছড়ায় আন্দোলন। ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কোম ছাড়াও বিক্ষোভ পৌঁছেছে মাজান্দারান, খুজেস্তান, হামাদান ও ফার্স সহ একাধিক অঞ্চলে। বেশ কয়েকটি শিয়া স্থাপনায় করা হয় অগ্নিসংযোগ। অন্তত 5 শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় বিপ্লবী গার্ডের অধীনে থাকা আধা সামরিক বাহিনী, যাতে ক্ষোভ ছড়ায় কয়েক গুণ। দেয়ালে দেয়ালে খামেনি বিরোধী স্লোগান লিখে শিক্ষার্থীরা জানায় প্রতিবাদ। রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিও তোলেন আন্দোলনকারীরা। এদিকে আলোচনায় বসার আহ্বান জানালেও সরকারের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা। চরম মূল্যস্ফীতি এবং লাগামহীন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রোববার শুরু হওয়া ব্যবসায়ীদের এই বিক্ষোভ কর্মসূচি ছড়িয়ে পড়েছে ইরানে, যাতে যোগ দিয়েছে ছাত্র জনতা। অনিক রহমান, যমুনা নিউজ।